বিএনপি না পারে, যদি এটা জামায়াত ইসলামী না পারে, যদি এটা এনসিপি না পারে, আপনি দাঁড়ান নতুন করে, যারা প্রতিনিয়ত মানুষের সামনে গিয়ে বলছে আপনারা না ভোটারকে জয়যুক্ত করবেন। মানুষের ন্যূনতম বোধ না থাকলে, লজ্জা শরম না থাকলে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো এই গণ অভ্যুত্থানের পরে কাজ চালাতে পারে বাংলাদেশে। জনাব জিয়াউর রহমান বাংলাদেশে রাষ্ট্র গাঠনিক প্রক্রিয়ায় 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া এখানে কাজ করেছিলেন। স্বৈরাচার এরশাদও এখানে হলো লোকাল গভর্নমেন্টের রিকনস্ট্রাকশনে কাজ করেছেন। এই বর্তমান যে সরকার রয়েছে তারাও কাজ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর যদি আমরা সবাই রায় দেই যে আপনি একটা ওয়ার্ড কমিশনার ছিলেন, তারপর আপনি সংসদ সদস্য হয়ে যাবেন, তারপরে দুর্নীতি করবেন, চাঁদাবাজি করবেন, সব কিছু কইরা বড় লোক হবেন, তারপর আপনি পুরো বাংলাদেশে হলো গ্যাংস্টার বাহিনী গড়বেন, তারপরে বলবেন এটাই হলো বাংলাদেশের রাজনীতি। আর আপনাকে বলা হবে রাজনীতিতে জয়েন করো। জয়েন যদি তুমি না করো তাহলে তুমি বাংলাদেশ বিরোধী শক্তি। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে, তারেক রহমান দেশে এসে বলেছিলেন ওনার একটি প্ল্যান আছে, এটা তো নিশ্চয় ভালো প্ল্যান হবে, খারাপ প্ল্যান তো আর হবে না, যেহেতু উনি শহীদ জিয়াউর রহমানের ছেলে। তা আমরা আশা করব ওনার প্ল্যানের মধ্যে আমাদের শহীদ ওসমান হাদি ভাই যে ইনসাফের কথা বলেছিলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই প্ল্যানের মধ্যে যাতে এটা অন্তর্ভুক্ত থাকে। ওই প্ল্যানের মধ্যে যাতে কিভাবে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করা যায় ওই প্ল্যানটা যাতে থাকে। ওই প্ল্যানের মধ্যে কিভাবে টেন্ডার সন্ত্রাস বন্ধ করা যায় যাতে ওই প্ল্যানের মধ্যে থাকে। যদি ওই প্ল্যানের মধ্যে না থাকে তাহলে এই প্ল্যানটা আমরা মনে করি বাংলাদেশের জন্য না, অন্য কারো স্বার্থ সংশ্লিষ্ট হয়ে এই প্ল্যানটা বাংলাদেশে প্রবেশ করবে। এজন্য আমরা আহ্বান জানাবো বিভিন্ন রাজনৈতিক দল যারা রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, আপনারা মানুষের দিকে একটু তাকান, দলের স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থের দিকে তাকান। আমি ঢাকা 8 আসনে 11 দলীয় জোট থেকে সংসদ সদস্য পদপ্রার্থী। আমি সকালবেলায় ফজরের নামাজ পড়ে প্রত্যেকটা মসজিদে হাদিবের যারা ভক্তবৃন্দ তাদের সাথে মুসাফা করতেছি। সবার মধ্যে একটা নতুন স্পিরিটের জন্ম দিয়ে গিয়েছেন আমাদের শহীদ ওসমান হাদি। কিন্তু আজকে 32তম দিন ওনার শহীদ হওয়া, এই বর্তমান নির্লজ্জ সরকার শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ভিজিবল ক্লিয়ার স্পষ্ট স্টেটমেন্ট জাতির সামনে হাজির করতে পারে নাই। তারা হলো ধরি মাছ না ছুঁই পানি, ওসমান হাদি ভাইয়ের জানাজার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। অতটুকুই কিভাবে জনগণের ক্ষোভকে শেষ করা যায় এটা হলো তাদের একটা কায়দা কানুন ছিল। আমরা বর্তমান সরকার যারা রয়েছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাইকে বলবো মেরুদণ্ড আর বিক্রি করবেন না। আমাদের ভাই এই বিশ্ববিদ্যালয়ের সন্তান, ইনসাফের রাজত্বের বাণী যিনি প্রচার করেছেন, কিভাবে পেশি শক্তি রাজনীতির টাকার খেলাকে বন্ধ করে সুন্দর ক্যাম্পেইনের আমাদেরকে দিয়ে গিয়েছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দিয়েছেন, সেই ওসমান হাদি ভাইয়ের বিচার আপনারা কবে করবেন, কিভাবে করবেন, সুস্পষ্ট রোড ম্যাপ জাতির সামনে হলো প্রকাশ করুন। যদি না করতে পারেন এই দায়ভার আপনাদের নিতে হবে। বর্তমান সরকারের বিষয়ে আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করতেছি। আমি যেহেতু এই আসন ইলেকশন করছি, আমার প্রথম দায়িত্ব হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে পুরো বাংলাদেশে সর্ব জায়গায় যাওয়া। তো আমি সরকারকে আহ্বান জানাবো যে আপনারা শহীদ ওসমান হাদির বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করেন। আপনারা এটা সাগর রুনি হত্যাকাণ্ডের মতন বছরের পর বছর ঝুলাইয়ে রাখার এই যে কয়দা কানুন, আপনারা সেটা থেকে বের হন। যদি অর্থনৈতিক ব্যবস্থা ঠিক হয় তাহলে ব্যাংক পাড়ায় গিয়ে 100 লোক নিয়ে গুন্ডামি করতে পারবে না। তারা এগুলোকে ভয় পায়, ভয় পাওয়ার কারণে এখন বাধা দিচ্ছে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে, তারেক রহমান দেশে এসে বলেছিলেন ওনার একটি প্ল্যান আছে, এটা তো নিশ্চয় ভালো প্ল্যান হবে, খারাপ প্ল্যান তো আর হবে না, যেহেতু উনি শহীদ জিয়াউর রহমানের ছেলে। তা আমরা আশা করব ওনার প্ল্যানের মধ্যে আমাদের শহীদ ওসমান হাদি ভাই যে ইনসাফের কথা বলেছিলেন,
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই প্ল্যানের মধ্যে যাতে এটা অন্তর্ভুক্ত থাকে। ওই প্ল্যানের মধ্যে যাতে কিভাবে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করা যায় ওই প্ল্যানটা যাতে থাকে। ওই প্ল্যানের মধ্যে কিভাবে টেন্ডার সন্ত্রাস বন্ধ করা যায় যাতে ওই প্ল্যানের মধ্যে থাকে। যদি ওই প্ল্যানের মধ্যে না থাকে তাহলে এই প্ল্যানটা আমরা মনে করি বাংলাদেশের জন্য না, অন্য কারো স্বার্থ সংশ্লিষ্ট হয়ে এই প্ল্যানটা বাংলাদেশে প্রবেশ করবে। এজন্য আমরা আহ্বান জানাবো বিভিন্ন রাজনৈতিক দল যারা রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, আপনারা মানুষের দিকে একটু তাকান, দলের স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থের দিকে তাকান। আমি ঢাকা ৮ আসনে 11 দলীয় জোট থেকে সংসদ সদস্য পদপ্রার্থী। আমি সকালবেলায় ফজরের নামাজ পড়ে প্রত্যেকটা মসজিদে হাদিবের যারা বক্তবৃন্দ তাদের সাথে মুসাফা করতেছি। সবার মধ্যে একটা নতুন স্পিরিটের জন্ম দিয়ে গিয়েছেন আমাদের শহীদ ওসমান হাদি। কিন্তু আজকে 32তম দিন ওনার শহীদ হওয়া, এই বর্তমান নির্লজ্জ সরকার শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ভিজিবল ক্লিয়ার স্পষ্ট স্টেটমেন্ট জাতির সামনে হাজির করতে পারে নাই। তারা হলো ধরি মাছ না ছুঁই পানি, ওসমান হাদি ভাইয়ের জানাজার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। অতটুকুই কিভাবে জনগণের ক্ষোভকে শেষ করা যায় এটা হলো তাদের একটা কায়দা কানুন ছিল। আমরা বর্তমান সরকার যারা রয়েছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাইকে বলবো, মেরুদণ্ড আর বিক্রি করবেন না। আমাদের ভাই এই বিশ্ববিদ্যালয়ের সন্তান, ইনসাফের রাজত্বের বাণী যিনি প্রচার করেছেন, কিভাবে পেশি শক্তি রাজনীতির টাকার খেলাকে বন্ধ করে সুন্দর ক্যাম্পেইনের আমাদেরকে দিয়ে গিয়েছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দিয়েছেন, সেই ওসমান হাদি ভাইয়ের বিচার আপনারা কবে করবেন, কিভাবে করবেন, সুস্পষ্ট রোড ম্যাপ জাতির সামনে হলো প্রকাশ করুন। যদি না করতে পারেন এই দায়ভার আপনাদের নিতে হবে। বর্তমান সরকারের বিষয়ে আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করতেছি। আমি যেহেতু এই আসনে ইলেকশন করছি, আমার প্রথম দায়িত্ব হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে পুরো বাংলাদেশে সর্ব জায়গায় যাওয়া। তো আমি সরকারকে আহ্বান জানাবো যে আপনারা শহীদ ওসমান হাদির বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করেন। আপনারা এটা সাগর রুনি হত্যাকাণ্ডের মতন বছরের পর বছর ঝুলাইয়ে রাখার এই যে কয়দা কানুন, আপনারা সেটা থেকে বের হন। এবং আমি সকল দলের প্রতি আহ্বান জানাবো, ইনকিলাব মঞ্চের ছোট ভাইয়েরা দিনের পর দয়ান মিছিল করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার চেয়ে। পুরো বাংলাদেশে রব উঠেছে, হাদি হত্যার বিচার চাই, কিন্তু এই ভয়েসগুলো হলো বর্তমান সরকারের কানে পৌঁছেছে না। কেন পৌঁছতেছে না? আমরা দ্রুত শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারিক যে হত্যাকাণ্ড হয়েছে এটার বিচার চাই, এবং আমরা সুষ্ঠু একটি ইলেকশন চাই বাংলাদেশে, এবং গণভোটে যাতে আমরা হায়ের মধ্যে নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে পারি, যাতে আমাদের চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য থেকে সর্বক্ষেত্রে নতুন একটা ব্যবস্থা প্রচলন করতে পারি। সেই ক্ষেত্রে আপনারা যথাযথ উদ্যোগ নেবেন, কারণ বাংলাদেশ যখন হেরে যায় তখন একমাত্র বাংলাদেশের ভরসা হয়ে দাঁড়িয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে বড় ভূমিকা রয়েছে। আপনারা যদি রাষ্ট্রকে পুনর্গঠনে এগিয়ে আসেন, বাংলাদেশ কখনো হারবে না, বাংলাদেশ কখনো ভারতের কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। সে যাত্রায় আপনাদেরকে সালাম জানিয়ে এবং সংগ্রামী অগ্রিম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যখন আমরা একটি বৈষম্যহীন ও স্থিতিশীল রাষ্ট্র কাঠামো নিশ্চিত করতে পারব, আর সেই লক্ষ্যেই আমাদের আজকের রাষ্ট্র পুনর্গঠন ও গণভোটের প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনারের আয়োজন। একটি দেশ যখন বড় ধরনের পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়ায়, তখন রাষ্ট্রের প্রতিটি স্তরে প্রয়োজন পড়ে সংস্কার ও পুনর্গঠনের। এই পুনর্গঠনে জনগণের অংশীদারিত্ব নিশ্চিতকরণ এবং জনমতের প্রকৃত প্রতিফলন ঘটানোর জন্য একটি গণতান্ত্রিক হাতিয়ার হচ্ছে গণভোট। সেই গণভোট আমাদের রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক, কতটা গুরুত্বপূর্ণ তা নিয়েই আমাদের আজকের বিজ্ঞ আলোচকগণ আলোচনা করবেন। আমরা বিশ্বাস করি আমাদের রাষ্ট্রকল্প লাইব্রেরির রাজনৈতিক বইয়ের যেই সংগ্রহশালা রয়েছে
সেই বইয়ের রাজনৈতিক জ্ঞান এবং মাঠ পর্যায়ের রাজনৈতিক বাস্তবতা, এই দুইয়ের মেলবন্ধনে আমাদের আজকের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হবে। আমি এখানে উপস্থিত সবাইকে তাদের মূল্যবান সময় প্রদানের জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি এবং আমি আর কালক্ষেপণ না করে আমাদের যে নির্ধারিত আলোচনা রয়েছে সেই আলোচনার মূল পর্বে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। রাষ্ট্র কি সেটা তারাই জানে যে রাষ্ট্রকে কখনো এভাবে পরিবর্তন করা যায় না। তারা জুলাইকে কখনো বিপ্লব হিসেবে স্বীকার করে নাই। তারা সবসময় বলে এসেছে এটা শুধুমাত্র একটা গণ অভ্যুত্থান, বাংলাদেশে এরকম গণ অভ্যুত্থান কয়েক বছর পরে পরেই হয়। এছাড়া যদি আপনি আরো লক্ষ্য করেন, আপনারা দেখতে পারবেন তারা হচ্ছে বারবার এই জিনিসটা পোর্ট্রে করার চেষ্টা করত যে 2007 সালের পরে যখন হচ্ছে এখানে তত্ত্বাবধায়ক সরকার আসে, সেই তত্ত্বাবধায়ক সরকারও নাকি রাষ্ট্রের অনেক সংস্কারের আলাপ এনেছিল, যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের সময়ও সংস্কার নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু সংস্কার আর হয় নাই। সরকার পরিবর্তনের সাথে সাথে সকল সংস্কার উড়ে গেছে এবং একই কথা আমাদেরকেও বলা হয়েছিল যে তোমরা এখন অনেক সংস্কারের কথা বলো, যখনই কোনো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবার যাব আমরা, আমাদের সকল সংস্কার নাকি চলে যাবে। তো সেই সকল রাজনীতিবিদদেরকে আজকে আমরা বলতে চাই, আজকে আমরা দেখাতে চাই, আমরা যে সংস্কারের আলোচনা করেছিলাম, আমরা যে পরিবর্তনের কথা বলেছিলাম, সেটি শুধুমাত্র আবেগ তাড়িত কোনো বক্তব্য নয়, বরং সেটি ছিল আসলে 1500 2000 যে শহীদ ছিল তাদের রক্তের উপর দিয়ে আমাদের একটা প্রতিজ্ঞা ছিল যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো আছে সেই কাঠামোকে আমরা পরিবর্তন করব। আজকে আমরা এখানে গণভোট এবং যে রাষ্ট্রের যে পুনর্গঠন সেটি নিয়ে আমরা কথা বলছি। কারণ হচ্ছে যে সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম সেটি এখন আর স্বপ্ন নয়, বরং সেটি এখন বাস্তবতা এবং এই রায়টি দেওয়ার সুযোগ এখন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সামনে। যে সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনি ঠিক করবেন আমরা কি সত্যিকার অর্থে রাষ্ট্র পুনর্গঠনের দিকে যাব, আমাদের বাংলাদেশ কি সত্যিকার অর্থে সংস্কার হবে না হবে না, এটি কি শুধুমাত্র একটি অভ্যুত্থান হিসেবে থাকবে, নাকি আসলে জুলাই একটি বিপ্লবে পরিণত হবে, একটি সত্যিকার বিপ্লবে পরিণত হবে, যেখানে এই 1500 2000 মানুষ যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের শাহাদাতের মূল্য হিসেবে আমরা বাংলাদেশের কিছু গঠনগত যে পুনর্গঠনের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া আমরা সামনে নিয়ে যেতে পারবো, যে বাংলাদেশ সত্যিকার অর্থে পরিবর্তনের দিকে যাবে। আজকে বাংলাদেশের সকল সাধারণ মানুষের কাছে আমার উদাত্ত আহ্বান যে আপনারা কি বাংলাদেশকে পুনরায় ফ্যাসিবাদী কাঠামোর দিকে ফিরিয়ে নিয়ে যেতে চান কিনা? আপনারা কি চান যে বাংলাদেশ পুনরায় গুম খুনের স্বর্গরাজ্য হয়ে উঠুক? আপনারা কি চান এই বাংলাদেশে আবারও শুধুমাত্র একটি দ্বিদলীয় কাঠামোর মাধ্যমে শুধুমাত্র দলের পরিবর্তন হবে, সিস্টেম একই রকম থেকে যাবে? আপনারা কি চান বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা থাকবে না? আপনারা কি চান যে বাংলাদেশের মানুষ শুধুমাত্র তার মৌলিক অধিকারের জন্য, তার চাকরির অধিকারের জন্য রাস্তায় জীবন দিবে? এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার উত্তর গণভোটে হ্যাঁ হতে হবে। এই গণভোটের মাধ্যমে এই যে রাষ্ট্র পুনর্গঠনের আমরা একটি নতুন সুযোগ পাচ্ছি, যেখানে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা জানি বাংলাদেশে কেন বারবার স্বৈরাচার ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়। তার কারণটা হচ্ছে আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন সহ আমাদের যা যা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে, এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো কখনোই সরকারের বাহিরে গিয়ে ফাংশন করতে পারে নাই। আমরা দেখেছি বাংলাদেশের মানুষের যে সত্যিকার রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশনটা কখনো হয়ে ওঠে নাই। এখানে সংসদের মাধ্যমে যখন কোনো দল 200-র বেশি আসন পেয়েছে, 1/3 বেশি আসন পেয়েছে, 2/3 বেশি আসন পেয়েছে, তারা ইচ্ছা মতো করে তাদের সংসদে তাদের আইন পরিবর্তন করেছে এবং তারা একটি ফ্যাসিবাদ হয়ে উঠেছে, স্বৈরাচার হয়ে উঠেছে। এবং এই প্রক্রিয়াকে ব্যালেন্স করার জন্য আমাদের আপার হাউসের বিকল্প নাই। আমরা আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের এই প্রক্রিয়ায় রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যে আপার হাউস প্রতিষ্ঠা করতে চাচ্ছি, যেখানে এই পাওয়ারের ব্যালেন্সটুকু আমরা করতে পারবো, যেখানে কেউ চাইলেই
তার ইচ্ছে মতো হচ্ছে আইন প্রণয়ন করতে পারবে না, যেখানে জনগণের প্রতিনিধিত্বকে কেউ অস্বীকার করতে পারবে না। রাষ্ট্র পুনর্গঠনের এই বড় যে সুযোগটি আমাদের সামনে এসেছে, বাংলাদেশকে সংস্কার করার যে বড় সুযোগটি এসেছে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই সুযোগটির সদ্ব্যবহার করবে এবং বাংলাদেশকে একটি নতুন রাস্তার দিকে, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলেছি সেই নতুন বাংলাদেশের দিকে নিয়ে যাবে। এই স্বপ্ন এবং এই বাস্তবতারকে পাশে রেখে আজকে আমরা একটি নতুন যে বাংলাদেশ স্বপ্ন দেখি, তার পাশাপাশি আজকে একটি হতাশার কথা বলি। সে হতাশার কথাটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহ আজকে এই গণভোট ইস্যুতে, রাষ্ট্র পুনর্গঠন ইস্যুতে অনেকটাই নীরব। তেমন কোনো আলোচনা হচ্ছে না, কথাবার্তা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে জনমত তৈরি করার প্রথম একটি হাতিয়ার হওয়ার কথা ছিল, সেই বিশ্ববিদ্যালয়গুলো আজকে জনমত তৈরি করতে ব্যর্থ হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যখন আমেরিকা পুরো পৃথিবীতে তার যে আগ্রাসন, সে আগ্রাসনটি পরিচালনা করার আগে সে কিন্তু তার এই জনমত প্রতিষ্ঠা করেছিল বিশ্ববিদ্যালয়গুলো থেকে, এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচার প্রচারণার মাধ্যমে কিন্তু আমেরিকা তার হেজিমনিটা সেইখান থেকে বৈধতাটা তৈরি করেছিল। আমরা দেখতে পারি যে আমাদের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত ছাত্র সংসদ থাকার পরেও, আমরা আমাদের প্রতিনিধিত্ব থাকার পরেও আমরা সেই জনমতটি তৈরি করতে পারছি না। আমরা বিশ্ববিদ্যালয় থেকে এই গণভোটের পক্ষে, রাষ্ট্র সংস্কারের পক্ষে নতুন কোনো বয়ান তৈরি করতে পারছি না, বয়ান হাজির করতে পারছি না। আমরা প্রত্যাশা করব রাষ্ট্রকল্পের এই ধরনের প্রোগ্রামগুলো ভবিষ্যতেও জারি থাকবে এবং এর মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে পুনর্গঠনের জন্য, বাংলাদেশের মানুষদেরকে রাজনৈতিক হিসেবে গড়ে তোলার জন্য, বাংলাদেশের মানুষদেরকে নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যে জনমত, যে বয়ান, যে ন্যারেটিভ তৈরি করা লাগবে, সেটি বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা হাজির করতে পারবো, বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা তৈরি করতে পারবো। এবং এই বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য নয়, একই সাথে সাথে জ্ঞানকে বিকশিত করার জন্য কাজ করবে। এবং এই বিশ্ববিদ্যালয়গুলো সত্যিকার অর্থে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশের মানুষকে প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করবে, আমাদের যে দেশের ক্রাইসিসগুলো আছে সেই ক্রাইসিসগুলোর প্রতিনিধিত্ব করবে, যাতে সেই ক্রাইসিসগুলো আমরা সমাধান করতে পারি। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দৌড়াদৌড়ি করছিলাম, তো এইটা মেইন স্ট্রিম মিডিয়ায় নিয়ে যাওয়ার পরে প্রচুর পরিমাণ সেন্সরিং হয়েছে। তবে এতটুকু বলতে চাই যে মেইন স্ট্রিম মিডিয়ার অনেক সাংবাদিক ছিলেন যারা আমাদেরকে প্রচুর হেল্প করেছেন এটা কিভাবে সার্কুলেট করতে হবে। মেসেজের মাধ্যমে, তখন তো নেট বন্ধ, সবকিছুই বন্ধ, মেসেজিং অ্যাপসও ইউজ করা যাচ্ছিল না। তখন এক একটা মেসেজের দাম হচ্ছে 16 টাকা 17 টাকা, মানে মোবাইল ফোনের মেসেজ। সেটাকে কনভে করে মেইন স্ট্রিম জার্নালিস্টরা, মাল্টিমিডিয়া জার্নালিস্টরা হেল্প করেছেন। মাল্টিমিডিয়া জার্নালিস্টরা সবচেয়ে বেশি হেল্প করেছেন হচ্ছে রিয়েল টাইম আপডেট দিয়ে ইনসাইড ঢাকা সিটি। ঢাকা সিটির কোথায় কি হচ্ছে, বিশেষ করে 18 তারিখে যখন কমপ্লিট শাটডাউন হয়ে যায় এবং কারফিউ হয়, তারপর থেকে কমিউনিকেশনটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। তো আমরা যারা জুলাই বিপ্লবে কাজ করেছি অনেকেই, আমাদের সাথে প্রচুর পরিমাণ আপনাদের মতো মাল্টিমিডিয়া জার্নালিস্টদের রিলেশনশিপ ছিল, খুবই ভালো সম্পর্ক ছিল। এখানে অনেকে বসে আছেন যারা সেই সময় বিশেষ করে আমার সাথে কমিউনিকেশন করেছেন, আমার যে টিম হয়ে আমরা যারা কাজ করেছি আমাদের সাথে ভূমিকা রেখেছেন। তো সেই জায়গায় তারা বিভিন্ন সময় টাইম টু টাইম আপডেট দিতেন মোবাইল টেক্সট পাঠিয়ে, যাত্রাবাড়িতে কি হচ্ছে, রামপুরায় কি হচ্ছে, এরপরে মোহাম্মদপুরে কি হচ্ছে, শাহবাগে কি হচ্ছে, এই বিষয়গুলো আপডেট দিতেন। তো সেই জায়গাগুলোতে যারা পলিসি মেকার ছিল এই মুভমেন্টের, তারা কিন্তু খুব ভালো ভূমিকা রাখছিল। সে সময় অনেকেই ভূমিকা রাখছে। এই যে এখানে মুসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ ছিল, সেও ভূমিকা রাখছে, আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। তো যাই হোক, সেই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম এই কারণে যে দেশ ও জাতির সামনে রিয়েল টাইম আপডেটটা তুলে ধরার একমাত্র মাধ্যম হচ্ছে বর্তমানে বাংলাদেশের মাল্টিমিডিয়া জার্নালিস্টরা। তো সেই জায়গা থেকে মেইন স্ট্রিম মিডিয়াগুলা, টেলিভিশন এবং নিউজ পেপারগুলা যত ধরনের সেন্সরিং করুক না কেন, জুলাই বিপ্লবের সময় আমরা দেখেছি একটা ভিডিও ফেসবুকে চলে যাওয়ার পরে ওইটাকে আর কি সেন্সরিং করবে, ওটা তো ভাইরাল হয়ে গেছে অলরেডি।
তো আমাদের এই এক্সপিরিয়েন্সটা বলে যে এই সামনে যে আমরা নির্বাচনটা পেতে যাচ্ছি, সেই নির্বাচনটাকে আরো বেশি সুন্দর করার জন্য, সুষ্ঠু করার জন্য, নিরপেক্ষ করার জন্য এই মাল্টিমিডিয়া জার্নালিস্টদের ভূমিকা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে বলে আমার কাছে মনে হয়। প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে যদি 1-2 জন করে মাল্টিমিডিয়া জার্নালিস্টরা যদি ভূমিকা রাখার সুযোগ হতো, বা 2-3টা কেন্দ্র বেসিসে যদি একজন করে দায়িত্ব পালন করার সুযোগ হতো, তাহলে রিয়েল টাইম আপডেটটা দেশ ও জাতির কাছে খুব সুন্দরভাবে উপস্থাপিত হতো। 2018 সালের ইলেকশনের কথা বলছি, তখন আমি আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিএসএস এর করেসপন্ডেন্ট হিসেবে সেই আমাদের পুরো সাভার আশুলিয়ায় দায়িত্ব পালন করছি। আমি প্রায় 25টি কেন্দ্রে গিয়েছিলাম। তো 25টি কেন্দ্রে যাওয়ার আপডেটটা হলো যে মিডিয়াতে প্রচুর পরিমাণ সেন্সরিং করার কারণে সেখানে কাজ করতে দিচ্ছিল না, ছবি ভিডিও তোলার ক্ষেত্রে প্রচুর পরিমাণ রেস্ট্রিকশন ছিল, এবং সেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা নিজের ইচ্ছায় নিজেরাই সিল মারছে, এবং আমরা দেখেছি যে একজন কতটা সিল মারতে পারলো, গর্ববোধ করছিল যে আমি 20টা মেরেছি, আমি 25টা মারছি। এটা এখানে অনেকেই যারা অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন আপনারা জানেন। তো এই এক্সপিরিয়েন্সটা থেকে আমি যেটা বলতে চাই যে মাল্টিমিডিয়া জার্নালিস্টরা যখন সেখানে ভূমিকা রাখার সুযোগ থাকবে, তখন কিন্তু যারা অতীতে এই ধরনের কাজ করে অভ্যস্ত ছিল তারা কিন্তু এই কাজ করার সাহস পাবে না। সুতরাং রিয়েল টাইম আপডেটটা যদি ধরেন সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হলো, সেখান থেকে কোনো ভোটে যদি কারচুপি হয় বা কোথাও যদি কেউ সিল মারার চেষ্টা করে, কোথাও যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, তাহলে কিন্তু এই মাল্টিমিডিয়া জার্নালিস্টরা সবচেয়ে বেশি ভূমিকা রাখবেন এবং বাকিদেরকে কিন্তু সতর্ক করে দিবেন তাদের রিয়েল টাইম আপডেটের মাধ্যমে। এবার আসি প্রি ইলেকশন পিরিয়ডে। এখন তো আমরা একটা প্রি ইলেকশন পিরিয়ড পার করছি, রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখছি ইলেকশন কমিশন বিশাল একটা কর্মযজ্ঞ পরিচালনা করছে। এরপরে যারা সিভিল সোসাইটি থেকে শুরু করে মিডিয়া, তারা এক ধরনের ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করছে। কে নির্বাচনে কারা জিতলে সোসাইটির জন্য ভালো হবে, কারা আসলে সোসাইটির জন্য খারাপ হবে, এই বিষয়ে একটা বড় ধরনের আলোচনা সমালোচনা চলছে। আবার ডিপ স্টেট থেকে শুরু করে সিভিল প্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আর্মি, তারা এক ধরনের রোল নিয়েছে। তো এই জায়গাগুলোতে কিন্তু মাল্টিমিডিয়া জার্নালিস্টদের একটা বড় ভূমিকা আছে। সেই ভূমিকাটা হলো যে বিভিন্ন ধরনের ন্যারেটিভ, যে বিষয়গুলো বিভিন্ন ধরনের মিডিয়া তাদের হাউস পলিসির কারণে হোক অথবা মালিকানার কারণেই হোক সেটা সেন্সরিং করে থাকে, কিন্তু যারা মাল্টিমিডিয়া জার্নালিস্ট আছেন, মোবাইল জার্নালিস্ট যারা আছেন, তারা কিন্তু নির্দ্বিধায় এই বিষয়গুলো দেশ ও জাতির সামনে তুলে ধরতে পারেন। আমি অনুরোধ রাখবো যারা এখানে উপস্থিত আছেন, আপনারা সেই কাজটি করবেন এবং একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে যতগুলো প্যারামিটার এখানে কাজ করে, সেই প্রত্যেকটা প্যারামিটারকে সুষ্ঠুভাবে ফাংশন করার জন্য রিয়েল টাইম আপডেট তুলে ধরার মাধ্যমে আপনারা এই কাজগুলো করবেন। প্রিয় উপস্থিতি, আমি ছোট্ট একটি কথা বলে শেষ করব। সেটি হচ্ছে যে আমাদের জুলাই বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লবের অন্যতম একটা আমাদের কথা বলার জায়গা ছিল হচ্ছে রিফর্মেশন। এই রিফর্মেশনে কিন্তু অনেকগুলো কাজ হয়েছে, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। সংস্কার কমিশনের যারা কাজ করেছেন তারা অনেক ধরনের রিপোর্ট সাবমিট করেছে। এরপরে হচ্ছে আমাদের একটা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সংস্কার কমিশন হয়েছিল, সেখানে অনেক ধরনের সংস্কারের সুপারিশ হয়েছে। সংস্কারের যে নীতিমালা ছিল সেটাকে অনেকে স্বাক্ষর করেছে। তো আসলে আমাদের সংস্কারটা দরকার। আমাদের যে প্ল্যাটফর্ম আজকে ডেমোক্রেটিক বাংলাদেশ, আমাদের যিনি কনভেনার উনি বলেছেন যে আমাদের মূল ফোকাসটা ছিল, যে এই প্ল্যাটফর্ম করার মূল ফোকাসটা ছিল যে ডেমোক্রেসিকে ইনশিওর করা। আমরা তো ভোট দিতে পারি নাই, তো সেই জায়গায় এই ডেমোক্রেসিকে ইস্টাবলিশ করা, প্রত্যেকের মাঝে ইনশিওর করার জন্য একদিকে যেমন ইলেকশন কমিশনের ভূমিকা রাখতে হবে, সিভিল সোসাইটির ভূমিকা রাখতে হবে, মিডিয়ার ভূমিকা রাখতে হবে, ঠিক তেমনি স্পেশালি আমি এখানে অ্যাড্রেস করব মাল্টিমিডিয়া সাংবাদিকদের। আপনাদের ভূমিকাটা সবচেয়ে বেশি, কারণ আপনারা হচ্ছে একদম মাঠে থাকবেন। কোনো হাউজের যিনি সিএনই বা নিউজ এডিটর বা সাব এডিটর যারা থাকেন তাদের মতো না, আপনারা অনেকটা মাঠে। আপনারা যেভাবে একটা ঘটনাকে মানুষের সামনে তুলে ধরবেন, মিডিয়াগুলো সেভাবেই ফ্রেমিং করবে, সেভাবেই এটাকে স্ট্যাবলিশ করবে, এবং সেখান থেকে যারা ফায়দা নেওয়ার নিবে, যারা লাভবান হবার নিবে, যারা ক্ষতিগ্রস্ত হয় তারাই হবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে যেহেতু আমরা যারা মাল্টিমিডিয়া জার্নালিস্ট আছি, আমি নিজেও 2টা মাল্টিমিডিয়া হাউস পরিচালনা করি, তো সেই জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে সততার সাথে আমরা দায়িত্ব পালন করব এবং রিয়েল টাইম আপডেট দেওয়ার মাধ্যমে দেশ ও জাতির খেদমত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব প্লাবন তারিককে।